আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আবাসীয় কাটমানি, সে কথা আপনাদেরকে বললাম। আর কাটমানি বিভিন্ন জায়গায়, কাটমানি ধান বিকৃত যে ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে, সেই উত্তর দিনাজপুরের ইসলামপুরে যেখানে কুইন্টাল প্রতি আমরা দেখতে পাচ্ছি 6 কেজি করে ধান কেটে রেখে দেওয়া হচ্ছে, 6 কেজি করে ধান নিয়ে নেওয়া হচ্ছে। কাটমানি কোথায় হচ্ছে বুঝতে পারছেন নিশ্চয়ই। এই ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে। চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, এবং কাটমানি ছাড়া কি ধান বিক্রিটাও সম্ভব নয়? দেখো রুমেলা, একদমই কাটমানি ছাড়া ধান বিক্রিও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে চাষিদের। তবে তোমাকে জানিয়ে রাখি, এই ছবি হচ্ছে ইসলামপুর ব্লকের পনিপুতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সোনামতি এলাকায় রয়েছে সরকারি ধান কেন্দ্র, সেখানকার ছবি। তবে কৃষকদের যেটা অভিযোগ হচ্ছে যে বাড়ির থেকে ভালো করে পরিষ্কার করে স্বচ্ছ ধান নিয়ে আসা হলেও কিন্তু এখানে মিল মালিক এবং যে মিল মালিকের রয়েছে তারা কিন্তু নানান অজুহাত দেখিয়ে সেই ধানের থেকে 6 কেজি করে কাটমানি হিসাবে নিচ্ছে। অর্থাৎ যদি প্রতিদিন, যেটা জানা গেছে যে প্রতিদিন 60 জন কৃষক সেই ধান কেন্দ্রে কিন্তু সেই ধান বিক্রি করতে পারবে। তবে অর্থাৎ একজন কৃষকের কাছ থেকে যদি 6 কেজি করে নেওয়া হয় তাহলে হিসাব করতে পারো যে কত টাকার ধান কেটে নেওয়া হচ্ছে। এটা নিয়ে কিন্তু কৃষকদের মনে একটা ক্ষোভ উগরে দিয়েছে। কারণ যে কৃষকরা বলছে এত কষ্ট করে ধান লাগিয়েছি, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছে যে কৃষকদের স্বার্থেই কিন্তু সুবিধার স্বার্থেই এই ধান ক্রয় কেন্দ্রগুলি বসানো হয়েছে, কিন্তু সেখানে গিয়ে হয়রানির শিকারের পাশাপাশি যে এই যে ধানের যে কাটমানি নেওয়া আছে এতে কিন্তু প্রচন্ড ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। এই নিয়ে কিন্তু আমরা যখন মিলারকে ধরি, মিলার কিন্তু নানান অজুহাত দেখিয়েছেন। ধানের যে মান, গুণগত মান, সেই গুণগত মান দেখিয়ে কিন্তু 6 কেজি করে কাটা হচ্ছে, এমনটা কিন্তু মিলারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি যিনি পারচেস অফিসার রয়েছেন তিনিও কিন্তু ধানে যদি 6 কেজি করে কেটে নেওয়া হয় তাহলে তো ধান বিক্রি থেকে লাভ কমে যাওয়ার আশঙ্কাই করবেন কৃষকরা। আমরা তো এফুকে ধান এখানে কেউ নিয়ে আসি, সব তো মাটি ধুলা বালু ধান নিয়ে আসে। এই ধানটা কি করবো, ফেরত দেবো? ওদের সাথে কথা বলেই তো ধানটা ওরা দিচ্ছে। কেউ ধান নিয়ে আসবে, 1% কাটবো না। মানে আপনার হিসাবে ধান কাটা হচ্ছে, তাই? ধানটা তো ওরা খারাপ নিয়ে আসে না, এফুকে ধান তো নিয়ে আসে, তার জন্যই কাটা না ওরাই দিচ্ছে। স্যার নিয়ে নেন, স্যার নিয়ে নেন। আচ্ছা কী করবো, নিয়ে নেবো না? 6% বলে কাটতেছি। আপনার কাটে নিল? বারবার রিকোয়েস্ট করে বললাম যে 5% তো বেশি হয়ে যায়। ভালো ধান আমাদের, ধুলাবালি কিছু নেই, বাড়ির ধান। হ্যাঁ, তবুও কেটে নিল, কেন কাটলো? ওদের বলে ওটা আছে একুরেট করানো 6%। আমার বলার কিছু নাই, ও বলছে আমাদের বলার কিছু নাই এখানে। আমি তো এখন আমরা কোনো কাটমানি নিচ্ছি না। তো 6 কেজি করে নিচ্ছেন? 6 কিলো করে যেটা নেওয়া হচ্ছে ধানের গুণমান দেখে নেওয়া হচ্ছে। ধানের গুণমান দেখে নেওয়া হচ্ছে। ধানের মধ্যে অনেক পাতান ধুলা পাতানে ভর্তি আছে ধানের মধ্যে, ওগুলা ধানকে ফেরত দেওয়ার ধান আছে। ধান দেখেন, ধানের গুণমান দেখতে হবে না, ধান তো ফেরত দেওয়ার ধান আছে। আরো একটা বিষয় নিয়ে আমরা লাগাতার রোজ খবর করি, তা হলো যে কোনো জায়গায় অবৈধ নির্মাণ। যেখানে যা হওয়ার কথা নয় সেখানে তাই হচ্ছে বাগদায় পূর্ত দপ্তরের জমিতে। পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ কে করছেন? তৃণমূল নেতা, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য। এই ছবি আমরা দেখছি বাগদায়, আর এই নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। ওইখানে ওই জায়গা যা পূর্ত দপ্তরের অধীন, সেখানে সেই দপ্তরের আধিকারিকরাও গিয়েছেন। তারপর কি হলো সেখানে জানি আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে শুধু পঞ্চায়েত সদস্য নয়, বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগ তোলা হয়েছিল যে স্থানীয় পূর্ত দপ্তরের জায়গাতে তিনি বেআইনিভাবে নির্মাণ কার্য চালিয়েছেন। তেমনই অভিযোগ দায়ের করা হয়েছিল বিভিন্ন দপ্তরে বিজেপির পক্ষ থেকে, এবং গত 22শে নভেম্বর বাগদা বাজারে অবরোধও করেছিল বিজেপির পক্ষ থেকে। এবং এই ঘটনা নিয়ে তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজ পূর্ত দপ্তরের পক্ষ থেকে এবং ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ওই জায়গাকে মাপা হয়। অর্থাৎ বাগদা কৃষক বাজারের সামনে যেই জায়গাতে অভিযোগ হয়েছে যে পঞ্চায়েত প্রধান তিনি ওই জায়গাতে বেআইনি কনস্ট্রাকশন করেছেন, সেখানে আজকে মাপজোপ করা হয়। এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বনগাঁ মহকুমার যিনি এসেছিলেন তিনি জানিয়েছেন যে ওই জায়গা পিডব্লিউডির জায়গা, অর্থাৎ পূর্ত দপ্তরের জায়গা।
কেন কিভাবে এরকম হলো তারা বিষয়টাকে খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাইবে। যদিও এই অভিযোগকে পুরো নস্যাৎ করেছে বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। তিনি বলেছেন যে এই পিডব্লিউডির অনেক জায়গাতেই এরকম দখলদারি করে দোকানদারি চলছে, সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা পুরোপুরি ভিত্তিহীন এবং তিনি আদিবাসী প্রধান বলেই তার বিরুদ্ধে এরকম অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে আজকের এই যে পরিদর্শনটা বা এই জমি মাপটা এটাকে তারা নৈতিক জয় বলেই ঘোষণা করছেন, কারণ তারা অবরোধ করেছিল, তাদের বিক্ষোভের জেরেই প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং তারা চাইছে এরকম ধরনের সরকারি জমি যেন আর কেউ বেদখল না করতে পারে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, এমনই দাবি তুলেছে বিজেপির তরফ থেকে। রুমেলা, বেশ, অনিরুদ্ধ আমাদের নজর থাক। 3-4 মাস আগে হয়েছে দেখে মনে হচ্ছে আর কি, বিএলওর কাছ থেকে রিপোর্ট নেবো আর কি। জায়গাটা দেখে মনে হচ্ছে আমাদেরই আর কি, জায়গা আর কি। এবার বিএলও এটা কনফার্ম করে দেবে আমাদের, তারপর আমরা নোটিশ ধরাবো যে কনস্ট্রাকশন করছে। যদিও পিডব্লিউডি অফিসার এসেছেন, তারা যেটা ম্যাপ দেখে নির্ণয় করেছেন সেটাই সঠিক পিডব্লিউডি জায়গা। সারা বাগদা এলাকাতে হাজার হাজার দোকান রয়েছে, কৃষিমান্ডির সামনেও প্রায় কয়েকশো দোকান আছে যেখানে ব্যবসা করছেন বেকার ছেলেরা। এখানে আমাদের কোনো ইন্ধনের কোনো ব্যাপার নেই। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে যে আমরা আন্দোলন করেছিলাম, বাগদা পথ অবরোধ করেছিলাম, এটা ভারতীয় জনতা পার্টির একটা নৈতিক জয়। আমরা চাইব যে সরকারি জায়গার উপর কেউ আর নজর না দেয় এবং প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, যাতে ভবিষ্যতে কেউ আর সরকারি জায়গার উপর হস্তক্ষেপ করতে না পারে। এই যে আমরা অবৈধ নির্মাণের কথা বললাম, বাগদার ছবি দেখালাম, পুকুর ভরাট করে নির্মাণ, সেই ঘটনাও তো রোজই আমরা দেখছি ঘটছে, খবরও করছি আমরা। যেমন বেলগড়িয়ায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, স্থানীয়রা সেখানে বাধা দিতে গেলে সেই নিয়ে আবার হম্বিতম্বি, তাদেরকেও হুমকির মুখে পড়তে হয়। স্থানীয়দের বক্তব্য আগে শুনি, তারপর যাব আমাদের প্রতিনিধির কাছে। আমরা একটা ছোট্ট দাবি নিয়ে গেছিলাম বা জানার জন্য গেছিলাম যে এখানে কি হচ্ছে, আর এটা হয়েছে দেখবেন রাতের অন্ধকারে হচ্ছিল। তখনই তো যাওয়া হয়েছিল, তখনই এই আমাদের যারা সেক্রেটারি ছিল, এই আরও সদস্য ছিল, তারা যখন গেছে তারা তখনই হুমকির শিকার হয়। আমরা যাচ্ছি এই জিনিসগুলো, কারণ এটা তো রাজ্যের ইনস্ট্রাকশন, এটা তো মেন আপনাদের মুখ্যমন্ত্রী বলুন বা বিভিন্ন রকম জায়গার থেকে আমাদের এসছে, বিভিন্ন এলাকার লোকদেরই এখানে সজাগ থাকতে বলেছে যে আপনারা যদি সজাগ না থাকেন তাহলে কিন্তু এই জিনিস আমরা বন্ধ করতে পারবো না, কারণ প্রশাসনের প্রতিটা ঘরে ঘরে গিয়ে দেখা সম্ভব না। তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো বন্ধ হোক। স্থানীয়দের বক্তব্য আপনারা শুনলেন। কামারহাটি পুরসভার তরফ থেকে কি আদৌ কোনো পদক্ষেপ করা হলো? যে অভিযোগ উঠছে তার সারবত্তা কি জানবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের এই যে পুকুর ভরাটের ঘটনা, রাতের অন্ধকারে যে পুকুর ভরাটের ঘটনা, সেই ঘটনার যখন প্রতিবাদ এলাকার মানুষজন করেছিলেন, তাকে তাদের হুমকির সম্মুখীন হতে হয়েছিল। তারপরে কিন্তু তারা বেলগড়িয়া থানা, কামারহাটি পৌরসভা দ্বারস্থ হয়েছেন এবং লিখিত চিঠি দিয়েছেন। তারপরে কিন্তু পৌরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই গোটা ঘটনায় কিন্তু তারা তদন্ত করবেন এবং তারপরেই কিন্তু কবে কামারহাটি পৌরসভা এই তদন্ত শুরু করেন এবং কবে পদক্ষেপ নেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। বেশ। হ্যালো, শাশ্বত মিত্র বলছেন? বলছিলাম, আমি সুবীর দে কথা বলছি, নিউজ 18 বাংলা চ্যানেল থেকে। বলছি আপনার নামে একটা অভিযোগ আছে যে আপনি আপনার বাড়ির পাশে একটি বাগান, সেই জায়গাটাতে পুকুরের অংশ অবৈধভাবে দখল করে সেটা ভরাট করছেন, এমন একটা অভিযোগ আছে, কি বলবেন? হ্যালো হ্যালো হ্যালো, শাশ্বতবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, মধ্যেই ইয়েকে জানিস, পুলিশকে করেছি, অভিযোগ করেছি, করে তার ব্যবস্থা নেওয়ার জন্য করেছি। এসব দেখবে আমাদের আর দেখবে, আমাদের ডিপার্টমেন্ট দেখবে আচ্ছা কি করেছে, এবং সে মধ্যে শুনেছি কলম করে, জলের মধ্যে কলম করে তারা ইয়ে করছে, কনস্ট্রাকশন করছিল, সেসব গেছে, পুলিশ বন্ধ করেছে। রাত্রি 12:30টায় এখানকার ক্লাবের ছেলেরা খবর দেয়, এরপর কাউন্সিলর পৌর বোর্ডে মিটিংয়ে উত্থাপন করে যে এলাকার পুকুর এরকম হচ্ছে, এবং চেয়ারম্যানের নির্দেশে তারপরে চিঠিয়ে দেওয়া হয়, চেয়ারম্যান পুরো বিষয়টা জানেন। আমরা এসে প্রতিবাদ করি এবং আমরা আশা করি যে এই যে বেআইনি কাজটা হচ্ছে, এই বেআইনি কাজটা সম্পূর্ণভাবে এই এলাকা, গোটা এলাকায় বন্ধ হবে।
এবার আপনাদের ভাটপাড়ার ছবি দেখাবো, ভাটপাড়ার মন্ডলপাড়া। সেখানে বাড়ি আছে কিন্তু রাস্তা নেই। তাহলে ভাবুন একবার সমস্যাটা, যে সেই বাড়িতে ঢোকার রাস্তা, বেরোনোর রাস্তা কোনোটাই নেই। রাস্তা নেই, তার কারণ কি আমরা জানবো, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধি থাকবেন অরুণ আমাদের সঙ্গে। অরুণ, ভাটপাড়া বিভিন্ন সময় বিভিন্ন কারণে শিরোনামে এসেছে, কিন্তু মন্ডলপাড়া যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবির কারণ কি? রাস্তা নেই কেন, বাড়ি আছে যেখানে? দেখো, ভাটপাড়া একদিকে যেমন পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এটা ঠিক তার উল্টো, পুকুরের জলে চলে গেল তার রাস্তা। 5টা পরিবার সেখানে অসহায় অবস্থায় আছে। পুকুর বড় ভাঙতে 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 তার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে। 10 ফুটের রাস্তা একেবারে জলের তলায়। ফলে তারা কোথা দিয়ে যাবেন? এবং আবাস যোজনার বাড়ি তারা পেয়েছেন, কয়েকটা পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু বাকি পরিবারগুলো 2-3টে পরিবার এখনো সেখানে রয়ে গেছে। কিন্তু রাস্তার কোনো সুরাহা নেই, কারণ পঞ্চায়েত, সেখানে পৌরসভা 35 নম্বর ওয়ার্ডে, সেখান থেকে শুরু করে তারা থানা, বিডিও, এসডিও সমস্ত কিছু তারা করে ফেলেছেন, কিন্তু কোনো সুফল তাদের হয়নি। এমনকি লোকাল প্রশাসন, তারা যখন কাউন্সিলর, তিনি বলছেন যে একটা সমবায় পুকুর আছে, এই পুকুরটা এতটাই বড়, 2015 সালে একবার ভোট হয়েছিল, তারপর থেকে সেই পুকুরে কোনো সংস্কার হয় না, পুকুর অকেজ অবস্থায় পড়ে রয়েছে। ফলে সব মিলিয়ে তার যেখানে অবস্থা, তাদের রাস্তা 10 ফুটের রাস্তা একেবারে জলের তলায় চলে গেছে। লোকের বাড়ির পাঁচিল ভেঙে দিয়েছে, সেখান দিয়ে কোনো রকমে তারা যাতায়াত করছে, কিন্তু সেটা কতদিন? তারাও কিন্তু বিরক্ত বোধ করছে, কারণ তাদের একটা সুরাহাত পথ চাইছে, কারণ এতগুলো পরিবার তার বাড়ির উপর দিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু মনক্ষুণ্ণ। ফলে এই নিয়ে একটা চাপানোত্তর চলছে। কাউন্সিলর বলেছেন যে সমবায়ের ভোটটা শিগগিরই হবে, ভোট হয়ে গেলে তাদের সঙ্গে কথা বলে সঙ্গে থাকো, একবার শুনে নি স্থানীয়রা তারা কি বলছেন, তাদের বক্তব্য কি। আপনি যাতায়াত করেন কিভাবে? আমি লোকের বাড়ির উপর দিয়ে যাতায়াত করি। কেন? কারণ রাস্তা নেই। 12 ফুট 13 ফুটের যে রাস্তাটা, সেটা একদম পুকুরের ভেতরে চলে গেছে, উল্টে পাশের জমিও চলে গেছে 5-6 ফুট। ডিএম থেকে, এসডিও থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটিতে 8 বার অন্তত দরখাস্ত করেছি। এখানে সোসাইটিকে ওখানে 7-8 বার বোধহয় দরখাস্ত করেছি, কোথায় করিনি, কোনো সুফল পাননি, কোনো কিছু নাই। আমার তো বয়স 78 বছর বয়স হয়ে গেল। আমি যে অসুস্থ হয়ে পড়ি, এখানে অ্যাম্বুলেন্স আসবারই জায়গা নেই। পাশাপাশি থাকতে গেলে প্রতিবেশী, একজন প্রতিবেশীকে একটু হেল্প না করলে তো হয় না ঘটনাগুলো। এবার আমি আমার ব্যক্তিগত পাঁচিল ভেঙে ওনাদের যাতায়াত করতে দিচ্ছি। ওনারা বয়স্ক মানুষ, পাশাপাশি থাকেন, যত কাজবাজ হচ্ছে ওনারা মাল মেটিরিয়ালস নিয়ে আসছে, সবই আমার বাড়ির উপর দিয়ে নিয়ে আসছে। এবার আমি কতদিন এটা দেব? প্রত্যেকটা ফ্যামিলির তো একটা ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে। আমি বিষয়টা জানি। সমস্যাটা হচ্ছে, ওটা হচ্ছে সোসাইটির আন্ডারে, কিন্তু দুঃখের বিষয় 15 সালে লাস্ট ইলেকশন হয়েছে। সোসাইটির যে অ্যাক্ট অনুসারে আমরা তো ওটা ইলেকশনটা করতে পারি না। আশা করি আমরা খুব শীঘ্রই ইলেকশনটা আমাদের এখানে হবে। ইলেকশন হয়ে যাওয়ার পরেই সোসাইটির বোর্ড তৈরি হলে আমাদের পুকুরের যে পার, সেটা বাঁধানো সম্ভব হবে। এবং পৌরসভা থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন, আমরাও কথা দিচ্ছি যে ওই রাস্তাটা ওখানে হয়ে যাবে। আমি সোসাইটির মেম্বার, যেহেতু আমি প্রতিটি মিটিংয়ে আমি এই প্রশ্নগুলো তুলি, কিন্তু ওরা কোনো এগুলো গা করে না। এখন রাস্তা পুরো বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, এদের জমি জায়গা সম্পত্তিও ভাঙন ধরেছে, ভাঙতে ভাঙতে একেবারে শেষ, কিচ্ছু হয়নি। এবং সোসাইটির জন্যই এটা হচ্ছে না। মিউনিসিপ্যালিটির ইচ্ছে আছে, কিন্তু সোসাইটির জন্যই সোসাইটি কোনো উদ্যোগ নিচ্ছে না। এবার যে ছবি আপনাদের দেখাবো, মালদার ছবি, রং বদলের ছবি। পঞ্চায়েত অফিসের রং ছিল এক, তারপর রং হয়ে গেল আরেক। আর মাঝখানে যে সময়টা, সেই সময়টা কাটলো বিতর্কের কারণে গেরুয়া রং করা যে অফিস ছিল, সেই দপ্তর ইতিমধ্যেই হয়ে গিয়েছে একেবারে রং পাল্টে গিয়েছে, গেরুয়া রং চাপা পড়ে গিয়েছে অন্য রঙে। ছবি দেখাচ্ছি আপনাদের। বিতর্কের সূত্রপাত ঠিক কোথায়? এই গেরুয়া রং থেকে রং বদল কেনই বা? আসুন আমরা জানি, আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, একদমই, দেখো, সপ্তাহখানেক আগেই এই রং করা হয়েছিল। প্রায় 1.25 লক্ষ টাকা খরচ হয়েছিল। পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতে বিজেপি পরিচালিত বোর্ড। এখানে এই ভাবুক এলাকা রাজনৈতিকভাবে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এখানে পঞ্চায়েত ভোটে যেমন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, আবার গত লোকসভা ভোটেও অধিকাংশ, প্রায় সমস্ত বুথে এখানে বিজেপি লিড পায়। এই অবস্থায় বিজেপি পঞ্চায়েত প্রধান, তিনি সপ্তাহখানেক আগে এই পঞ্চায়েতের রং বদল করে গেরুয়া রং করে দেন। আর তারপর থেকেই বিতর্ক শুরু হয়। প্রশাসনের কাছে অভিযোগ করে শাসক দল তৃণমূল, কারণ তৃণমূলের বক্তব্য ছিল যে গেরুয়া রং করে পঞ্চায়েত ভবনকে নিজেদের পার্টি অফিস করেছে বিজেপি। আর এরপরেই শুরু হয়ে যায় বিতর্ক। শেষ পর্যন্ত
প্রশাসনের হস্তক্ষেপ এমনটাই জানা যাচ্ছে, এবং যার ভিত্তিতে আজ থেকে রং বদল শুরু হয়ে গিয়েছে। এই গেরুয়া রং থেকে আবার নীল সাদা রং করা হচ্ছে। তবে পঞ্চায়েত প্রধান বলছেন যে রং বদল করা হচ্ছে প্রশাসনিক হস্তক্ষেপে। তৃণমূল প্রথমে বিরোধিতা করেনি, পরে রাজনীতি করেছে। তবে রং বদল তিনি করছেন ঠিকই, আবার নীল সাদা, কিন্তু এতে রাজনৈতিক শক্তির কিছু বদল হবে না, ফের এখানে বিজেপি নির্বাচিত হবে। আর তৃণমূল বলছেন বিলম্বিত বোধোদয় হয়েছে পঞ্চায়েত প্রধানের। তিনি ভেবেছিলেন পঞ্চায়েত দপ্তর, সরকারি দপ্তর। বিতর্কের মুখে পড়ে এই রং বদল, আর অন্য কোনো কারণ নয়, এমনটাই জানানো হচ্ছে। ভাবুক গ্রাম পঞ্চায়েতে আমরা কাজ করছিলাম, করার পরে একটা গেরুয়া কালার হয়ে গেছিল হঠাৎ, হওয়ার পরে আজকে থেকে আবার শুরুয়াত করেছি আমরা। আমাদের প্রধান সাহেব বললেন যে এটা কালারটাকে চেঞ্জ করে একটা সাদা কালার আর ব্লু বিট দিয়ে কালারটা করতে। তো আজকে আমরা প্রথম শুরুয়াত করেছি, এই 7-8 দিনের মধ্যে মাথায় কালারটা চেঞ্জ হলো। সবাইকে নিয়ে বসে আলোচনা করে নিয়ে টিএমসি বিজেপি সবাই মিলে বসে নিয়ে আলোচনা করেছিলাম, আলোচনা করে রংটা করেছিলাম। এখন রংটা করে নেওয়ার পরে জেলা থেকে চাপ দিয়ে দিয়েছে টিএমসি রাজি। ভাবুক অঞ্চলের প্রধান, বিজেপির প্রধান, তিনি এটাকে নিজেদের দলীয় পার্টি অফিস মনে করে নিজের ইচ্ছা মতো নীল সাদা রংটাকে চেঞ্জ করে সরকারি টাকা। অ্যাকচুয়ালি এটা ভুলবশত কালারটা হয়ে গেছিল, কারো গাফিলতি না, এগুলো মিস্ত্রি ভুলবশত এটা রংটা করে দিয়েছে। সরকারি যে নির্দেশনামা রয়েছে সেই অনুযায়ী আমরা এটাকে রূপান্তরিত করছি।